চলমান বন্যা পরিস্থিতি অনুকূলে আসার আগেই ভারত খুলে দিয়েছে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট। সারা দেশে এখনো ক্রমেই অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ডুম্বুর বাঁধের পানিতেই ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর সহ বিভিন্ন জেলা মানুষ প্লাবিত এবং শয়ে শয়ে মানুষ যারা মারা গিয়েছে, বন্যায় ভেসে গেছে কোটি কোটি টাকার স্বপ্ন ও সম্পদ। এই ব্যথা কাটিয়ে উঠতে না উঠতেই আজ ফারাক্কার ১০৯টি গেট আবারও খুলে দিল ভারত। শুধু একদিক দিয়ে নয়, প্রায় ৩ থেকে ৪ দিক দিয়ে বাংলাদেশের ভেতরে তারা পানি প্রবেশ করাচ্ছে। এদিকে বাংলাদেশ পানির নিচে তলিয়ে যাচ্ছে বেশ কয়েকটি জেলা। কি চাচ্ছে আসলে ভারত? আসুন ফারাক্কার গেট আবারও নতুন করে খোলার মূল ষড়যন্ত্র কি হতে পারে, বিস্তারিত তথ্য জানবো এই রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন, চলমান বন্যা পরিস্থিতি অনুকূলে আসার আগেই ভারত খুলে দিয়েছে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট। সারা দেশে এখনো ক্রমেই অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতি। ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে আসা পানিতে আগে থেকেই নাকাল দেশ। এরই মাঝে ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। আজ সোমবার গেট খুলে দেওয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে ১১ লাখ কিউসেক পানি। বাঁধ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও। বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানায়, প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ বেড়েছে। তবে স্বস্তির বিষয়, এখনো নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপদসীমার ৭৭.৩৪ মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে। ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশপান্ডে বলেন, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট রয়েছে, প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে। খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে, তাতে ১০৯ গেটের সবকটি খুলে না দিলে ব্যারেজের উপর বড় চাপ তৈরি হচ্ছিল, বড় ক্ষতি হয়ে যেতে পারত। আপাতত ফিডার ক্যানেলে ৪০,০০০ কিউসেক ও ডাউন স্ট্রিমে ১১ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। পানিতে ভয়াবহ বন্যার পর নতুন করে আলোচনায় বাংলাদেশের বাঁধ, অর্থাৎ ভারত যেখানে বাঁধ দিয়েছে, বাংলাদেশ ও সীমান্তের ভেতরে সেই নদীতে বাঁধ তৈরি করবে। এতে বর্ষাকালে ভারত পানি ছেড়ে দিলেও সেই পানি বাংলাদেশের বাঁধে এসে আটকে যাবে এবং আমরা বন্যার হাত থেকে রক্ষা পাব। উপরন্তু আমাদের বাঁধে আটকে যাওয়া সেই পানিতে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলো প্লাবিত হবে এবং আমরা তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারব। এই ধরনের চিন্তাকে মাথায় রেখে বাঁধ নির্মাণের একটা দাবি সামাজিক মাধ্যমে জোরালোভাবে দেখা যাচ্ছে। আজকে আমরা ভৌগোলিক অবস্থান এবং কারিগরি দিক থেকে দেখার চেষ্টা করব যে বাংলাদেশের ভেতরে বাঁধ দিয়ে বন্যা ঠেকানো কিভাবে সম্ভব। বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ এই বিষয়টি বুঝতে আপনাকে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে মৌলিক একটা বিষয় হচ্ছে, উজানের দেশ হওয়ায় ভারতের অবস্থান উপরে, ভাটির দেশ হওয়ায় বাংলাদেশের অবস্থান নিচে। কাজেই পানির গতি স্বাভাবিকভাবে বাংলাদেশ থেকে ভারতের দিকে নয়, বরং ভারত থেকে বাংলাদেশের দিকেই থাকবে। এবার লক্ষণীয় বিষয় হচ্ছে, শুষ্ক মৌসুমে ভারত যখন উজান থেকে পানি আটকে দিবে, তখন নিচ থেকে বাংলাদেশের বাঁধ তো সেই পানি টেনে আনতে পারবে না। ফলে বাঁধ নির্মাণের পরেও বাংলাদেশের নদীগুলো শীত এবং গ্রীষ্মকালে মৃত অবস্থাতেই পড়ে থাকবে। কাজেই সমস্যা কিন্তু অর্ধেক থেকেই যাবে। এমত অবস্থায় অনেকে বলবেন, শুষ্ক মৌসুমে পানি না পেলে সমস্যা নেই, কিন্তু বাঁধ দিয়ে বর্ষায় বন্যা তো ঠেকানো যাবে। তাদের এই দাবিটাকেই আমরা এবার বিশ্লেষণ করে দেখব। প্রথমেই আসে উচ্চতার বিষয়। উদাহরণস্বরূপ, ফারাক্কার উচ্চতা যেহেতু ৭৫০০ মিটার, কাজেই বাংলাদেশে পদ্মায় বাঁধ দিলে তার উচ্চতা ফারাক্কার চাইতে যথেষ্ট বেশি হওয়া লাগবে। অন্যথায় ফারাক্কার ছেড়ে দেওয়া পানি বাংলাদেশের বাঁধের উপর দিয়ে প্রবাহিত হয়ে ঘুরে ফিরে সেই বন্যাই হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, বাঁধ দিয়ে সেই পানি তো ভারতে ফেরত পাঠানো যাবে না। ভারত উঁচু এবং বাংলাদেশ নিচু বিধায় পানির চাপ কিন্তু বাংলাদেশের দিকেই থাকবে। সেই চাপ ঠেকাতে হলে শুধু নদীর উপর সুইচ গেট করলে হবে না,
বরং নদীর দুই পাশ ধরে বাংলাদেশের দুই দিকের সীমান্ত পর্যন্ত শত শত কিলোমিটার এলাকা কমপক্ষে 8,000 মিটার উঁচু করে বাঁধ দিতে হবে। না হলে যতটুকু বাঁধ দিবে তার বাইরে দিয়ে পানি নিচের দিকে গড়িয়ে স্বয়ং বাংলাদেশেই প্লাবিত হবে। এখন প্রশ্ন হচ্ছে, এভাবে নদীর বাঁধ বরাবর দেশের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত বাঁধ দেয়া, তাও আবার এত উঁচু করে, এটা কি আদৌ সম্ভব? আর দুদিকের সীমান্ত পর্যন্ত যদি বাঁধ দেওয়াও হয়, তাহলে সীমান্তের দুই পাশ দিয়ে গড়িয়ে সেই পানি শুধু ভারতকে না, বাংলাদেশকেও ডুবিয়ে দিবে। তাছাড়া আরেকটা বড় ব্যাপার হচ্ছে, আমরা কয়টা নদীতে এত লম্বা করে বাঁধ দেব? ভারত বাংলাদেশের মধ্যে যৌথ নদীর সংখ্যা 54টি। এর মধ্যে 30টি নদীতে ভারত বাঁধ দিয়েছে, বাকিগুলোতেও বাঁধ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কাজেই প্রত্যেকটা নদী তো দূরের কথা, একটা নদীতেও সীমান্তের দুই মাথা পর্যন্ত বাঁধ দেয়া আসলে বাস্তবে সম্ভব নয়। সহজে বলতে গেলে, উজানের দেশগুলো বাঁধ দেয় শুষ্ক মৌসুমে পানি আটকানোর জন্য। যখন পানির চাপ কম থাকে, সেই পানিকে আটকে তারা নিজেদের মধ্যে প্রবাহিত করে বিভিন্ন কাজে লাগায়। পৃথিবীর কোনো দেশ বন্যা ঠেকানোর জন্য বাঁধ তৈরি করে না, বরং বর্ষাকালে যখন প্রবল চাপ আসে এবং বন্যার আশঙ্কা দেখা দেয়, তখন সবাই বাঁধের গেটগুলো খুলে দেয়। পানির ধর্মই হচ্ছে সে নিচে নামবে। আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আজকে বাংলাদেশের সর্বশেষ ভয়াবহ বন্যার পরিস্থিতি কি রকম রূপ ধারণ করছে এবং কোন কোন জেলায় পানি বৃদ্ধি পাচ্ছে এবং ভয়ঙ্কর আকার ধারণ করে যাচ্ছে, বিপদসীমার উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে, আসুন বিস্তারিত থাকছে এই রিপোর্টে। 16 থেকে 22 তারিখ পর্যন্ত হয়তো 567 মিলিমিটার বৃষ্টি হয়ে গেছে। পুরো মাসে বৃষ্টি হয়ে এক সপ্তাহ কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু প্রায় 48 থেকে 72 ঘন্টার মধ্যে বাংলাদেশের উপর অবস্থান করছে এই লঘুচাপটা। বৃষ্টি আজকের পর থেকে বৃষ্টিটা অনেকটা কমে আসবে। দেখা যায় বর্ষাকাল প্রতি মাসে কিন্তু একটা দুটো লঘুচাপ তৈরি। গত 24 ঘন্টাতেও কিন্তু দেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে এবং অনেক জায়গাতে কিন্তু 100 মিলিমিটার উপরে বৃষ্টিপাত হয়েছে। এই সময় দেশের সর্বোচ্চ যে বৃষ্টিপাত, যশোরে কিন্তু 144 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আপনার চট্টগ্রামে 65 মিলিমিটার, নোয়াখালীতে 93 মিলিমিটার, কক্সবাজারে 82 মিলিমিটার, আরো অন্যান্য জায়গায় কিন্তু 100 মিলিমিটার উপরে বৃষ্টি আছে। তবে যে বৃষ্টিটা আমরা দেখলাম, এটা আজকের পর থেকে কিন্তু বৃষ্টিপাতটা কমে যাবে এবং আমাদের যে ভারী বর্ষণের সতর্ক সংকেত যেটা আমরা বলছি, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের জন্য আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত বলবৎ আছে। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে এটা হয়তো আর বর্ধিত করতে হবে না। সাগরে আর একটা লঘুচাপ তৈরি হয়েছে, গতকালকে একটা লঘুচাপ তৈরি হয়েছে এবং লঘুচাপটা এটা কিন্তু আর বাংলাদেশের উপর দিয়ে ওঠে না, এটা দক্ষিণ পশ্চিম দিয়ে এটা ওয়েস্ট বেঙ্গল দিয়ে উঠে গেছে এবং বর্তমানে এটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় এটা কিন্তু সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। সাগরগুলোতে, সাগরে উত্তর বঙ্গোপসাগরে মানে ঝড় হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমরা সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করছি গতকালকে দুপুরে। এটা এখন অব্যাহত আছে। এই লঘুচাপের ওই দিক দিয়ে ওঠার পরে এর প্রভাবে কিন্তু আপনার এই বৃষ্টিপাতের অঞ্চলে বৃষ্টি হয়েছে। কিন্তু আগের যে লঘুচাপ 16 তারিখে যেটা হয়েছিল, এটা কিন্তু সরাসরি বাংলাদেশের উপর অবস্থান করছে এবং ঢাকার উপর অবস্থান করছে এবং লঘুচাপ দেখা গেলো আমাদের ইস্টার্ন সাইডে কিন্তু বৃষ্টিপাত আমরা পারবে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এই অঞ্চলগুলো ভারী থেকে অতি ভারী বর্ষা এবং এই লঘুচাপটা কিন্তু কয়েকদিন এটা অবস্থান করছে, ধীরে ধীরে কিন্তু এটা পশ্চিম দিকে অগ্রসর হয়েছিল। আর যে বৃষ্টির যে ইয়েটা আছে, বৃষ্টি আজকের পর থেকে বৃষ্টিটা অনেকটা কমে আসবে। আগস্ট মাসে যে ইয়েটা দেখলাম আমরা, গতকাল পর্যন্ত যে বৃষ্টিটা হয়েছে সারা দেশে কিন্তু প্রায় 40% বেশি বৃষ্টি হয়েছে। এর মধ্যে আপনার চট্টগ্রাম বিভাগে 116% বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিপাতটা মূলত দেশের দক্ষিণাঞ্চলে বেশি হয়েছে, সিলেট বিভাগ সহ দক্ষিণাঞ্চল এবং আমি ময়মনসিংহে তো প্রায় 60% বৃষ্টি কম হয়েছে, রংপুরে প্রায় 50%-এর মতো বৃষ্টি কম হয়েছে, রাজশাহীতে কিন্তু 20%-এর মতো বৃষ্টি কম হয়েছে। তার মানে বৃষ্টি সারা দেশে আমরা দেখছি ওভারঅল কিন্তু 40%-এর মতো বৃষ্টি হয়েছে, কিন্তু উত্তরাঞ্চলে বৃষ্টিপাতটা কম হয়, স্বাভাবিক আছে তো অনেক কম হয়েছে, কিন্তু দক্ষিণাঞ্চলে বা দক্ষিণ পূর্বাঞ্চল বৃষ্টিপাতের পরিমাণটা অনেক বেশি ছিল। এবং এই বৃষ্টিটা মূলত আমরা যদি বলি যে আমাদের তো একটা আগস্টে একটা গড় বৃষ্টিপাত থাকে, আর গড় বৃষ্টি হচ্ছে আমরা যদি চিটাগাংয়ের জন্য যদি বলি, নর্মাল বৃষ্টি হচ্ছে 530 মিলিমিটার। আসলে এই 16 থেকে 22 তারিখ পর্যন্ত হচ্ছে 567 মিলিমিটার বৃষ্টি হয়ে গেছে। পুরো মাসে বৃষ্টি হয়ে এক সপ্তাহ কিন্তু হয়ে গেছে। ইভেন রাঙ্গামাটিতে 435 মিলিমিটার হচ্ছে তার স্বাভাবিক বৃষ্টিপাত, সেখানে হয়েছে 487 মিলিমিটার। কুমিল্লাতে স্বাভাবিক বৃষ্টি 316 মিলিমিটার, সেখানে হচ্ছে 557 মিলিমিটার। আপনার মাইজদিকটের নোয়াখালীতে 637 মিলিমিটার স্বাভাবিক বৃষ্টিপাত, 605 মিলিমিটার বৃষ্টি হয়েছে। কক্সবাজারে স্বাভাবিক 667 মিলিমিটার, এখানে 715 মিলিমিটার। তার মানে পুরো মাসের বৃষ্টিটা এক সপ্তাহ বৃষ্টি হয়ে গেছে। ইউজুয়ালি কিন্তু এটাই হয়, কিন্তু বাংলাদেশে সাধারণত বর্ষাকালের ইয়েতে সরাসরি বাংলাদেশের এরকম ইয়েটা বাংলাদেশ সাউদার্ন পার্টে আমরা এই দিক দিয়ে উঠেছে, কিন্তু এটা
বাংলাদেশের উপর দিয়ে সরাসরি নর্থ দার্লি উঠে গেল এবং বাংলাদেশের উপরে কিন্তু 2-3 দিন অবস্থান করলো। বড় পরিবর্তন না আসলে বর্ষাকালের এটা বর্ষাকালে কিন্তু আমাদের যদি আমরা ক্লাইমেটোলজি দেখি বা আমাদের দেখি সেক্ষেত্রে দেখা যায় বর্ষাকাল প্রতি মাসে কিন্তু 1-2টা লঘুচাপ তৈরি এবং বর্ষাকালে এটা কিন্তু আমরা বলি রেন বিয়ারিং সিস্টেম যেটা বলি বর্ষাকালে এটাই হবে কিন্তু একটা লঘুচাপ হবে এবং লঘুচাপে এটা নিম্নচাপে রূপান্তরিত হবে এবং সেটা কোন দিক দিয়ে যাচ্ছে এবং কোথাও অবস্থান করছে সময়টা দৌড়াবে প্রাণডাল মুঠোই মুঠোই সময় পার। যদি এটা তাড়াতাড়ি উঠে যায় তাড়াতাড়ি দুর্বল হয়ে যায় সেটা বিপদ। যদি এটা অবস্থান করে 24 ঘন্টা 48 ঘন্টা 72 ঘন্টা ধরে অবস্থান করে ওই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ওই এলাকাতে। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।